তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত দা সহ, তৃণমূল যুব সভাপতি নির্মল দা সহ, ছাত্র সভাপতি সৌরভ দা সহ, প্রদীপ দা থেকে শুরু করে প্রত্যেক নেতৃত্ব যারা উপস্থিত আছেন, আমি তাদের সবাইকে যাচ্ছি, আমি তাদের সবাইকে অনেক ধন্যবাদ অভিনন্দন জানাই। অনেকে উপস্থিত আছেন। এই মিছিল, এই ভিড়, এই উন্মাদনা একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে, যিনি আগের দিন ভাষণ দিয়ে বলেছেন 35-এ 35 পাবেন, উনি 3.5 তলা সিট পার করতে পারবেন। দেখুন, আমি অনেক জুনিয়র, যিনি পাল্টি খেয়েছেন আমি তার 3 বছর 3 গুণের কম বয়সা, কিন্তু একটা জিনিস জানি, এখানে আমরা অনেকে আছি তার চেয়ে বয়সে কম, কিন্তু তিনি আমাদের চেয়ে 3 গুণ বয়সে বেশি। তিনি আমাদের রাজনৈতিক শিক্ষা দিয়েছেন, কিন্তু তিনি আমাদের শিক্ষা দিয়ে পাল্টে গেছেন। আমরা ছাত্র হয়ে পাল্টাতে পারিনি, কারণ আমরা নৈতিক শিক্ষা শিক্ষিত। এখানে আগের দিন আমি তার বক্তব্যের ভাষণ শুনছিলাম, তিনি একটা কথা বলে গেছেন, ভয়ানক, বলে এই লড়াই জেলার সাথে কলকাতার লড়াই। কেন? বলছে দক্ষিণ কলকাতায় তো সব মন্ত্রী পেয়ে গেছে, জেলায় নাকি মন্ত্রিত্ব পায়নি। তা শুভেন্দু বাবু, আপনি তো নন্দীগ্রাম বিধানসভা থেকে জিতেছিলেন, আপনার তো 3খানা মন্ত্রিত্ব ছিল। এত যদি জেলার বিধায়কদের প্রতি প্রেম, একটা রেখে দুটো কেন বাকিদের ফিরিয়ে দিলেন না? কেন ফিরিয়ে দিলেন না? তখন মায়া হয়নি জেলার এমএলএরা মন্ত্রী হয় না, এখন মায়া হয়েছে বিজেপিতে যাওয়ার পর, তাই না? কার পা চুচ্ছে? অমিত শাহ নিচে মাথা নিচু করে লুটিয়ে পড়েছে। ভাবতে পারেন যে মেদিনীপুর স্বাধীনতা আন্দোলনে দেশকে দিশা দেখিয়েছিল, যে মেদিনীপুর থেকে শুরু করে বাংলা আন্দোলন করেছিল বলে আজকে 2 গুজরাটি ভাই নরেন্দ্র মোদী অমিত শাহ দেশের শাসন ভোগ করছে, সেই গুজরাটি ভাই যাদের রাজ্য গুজরাট থেকে একজনও স্বাধীনতা সংগ্রাম আসেনি, সেই গুজরাটি ভাইয়ের পায় মেদিনীপুরের স্বাধীনতা আন্দোলনের মাটির একজন মানুষ যখন মাথা নিচু করে মেদিনীপুরটাকে প্রত্যাখ্যান করে, মেদিনীপুরটাকে গ্রহণ করে না, মেদিনীপুরটাকে অ্যাকসেপ্ট করে না। আজকে তৃণমূল করতে নাকি তার লজ্জা হচ্ছে, বলে আমার লজ্জা, আমি 21 বছর তৃণমূল করেছি। শুভেন্দু বাবু, আপনার বাড়িতে আপনার বাবা এখনো তৃণমূল করে, আপনার 2 ভাই তৃণমূল করে। আমার বিশ্বাস আপনার এই শান্তিকুঞ্জের বাড়িতে আপনি একা বিজেপি, সবাই তৃণমূল, তো আপনার কি লজ্জা আপনার বাড়িতে থাকতে করছে না? বাড়িতে থাকতে লজ্জা করছে না? এই তৃণমূলের থেকে সমস্ত মন্ত্রিত্ব নিয়ে, সরকারের থেকে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে আজকে তৃণমূলে থাকতে লজ্জা? বলে পরিবর্তন হয়নি 9 বছরে। পরিবর্তন হয়নি? 2016 সাল থেকে আপনি পরিবহন মন্ত্রী, তার মানে গত 5 বছরে পরিবর্তনে আপনি ব্যর্থ, তাই তো? পরিবহন দপ্তরে, কারণ আপনি তো সরকারের অংশ ছিলেন, আপনি তো সরকারের অংশ ছিলেন। আরে বলছে ভাইপো তোলাবাজ। আমি তো প্রথম মঞ্চে অমিত শাহ মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু বাবু বলছে ভাইপো তোলাবাজ, আমার খুব খারাপ লাগলো, কারণ অমিত শাহ হচ্ছেন নরেন্দ্র মোদীর ভাই, অমিত শাহের ছেলে হচ্ছে নরেন্দ্র মোদীর ভাইপো জয় শাহ। তার মানে শুভেন্দু বাবু যখন অমিত শাহের সামনে বলছেন দাঁড়িয়ে ভাইপো হাঁটাও, অমিত শাহ মনে মনে শুভেন্দু বাবুকে গালাগালি করছে, কারণ ওর ছেলেকেই হাঁটানোর কথা বলছে। জয় শাহ বিসিসিআই সচিব হয়ে গেছে, তাকে বলছে আরে ভাইপো হাঁটাও। আমরা তো বলেছি সারদা নারদা চক্রান্ত। আজকে যে বিজেপি তার পার্টি অফিসে বসে আপনার ঘুষ খাওয়ার ভিডিও দেখিয়েছিল, সেই বিজেপি নেতাদের পাশে করতে লজ্জা করছে না শুভেন্দু বাবু? লজ্জা লাগছে না? তৃণমূল আপনাকে অসম্মান করেনি, তৃণমূল আপনাকে অপমান করেনি, আপনাকে সম্মান দিয়েছে, আপনাকে স্টিয়ারিং কমিটিতে রেখেছে, আপনাকে কোর কমিটিতে রেখেছে। এখানে দাঁড়ানো প্রত্যেকটা নেতা, এখানে মঞ্চে থাকা প্রত্যেকটা নেতা, তারা আপনাকে নেতা ভাবত, তারা আপনাকে নেতা মনে করত। আজকে আপনি বিজেপিতে গেছেন, গিয়ে কি বলছেন? পরিবর্তন হয়নি, তৃণমূল নেত্রী আসবেন, জবাব দেব। এতদিন থাকতে দম বন্ধ হয়ে আসছিল শুভেন্দু বাবু, তাই না? দম বন্ধ হয়ে যদি আসে, তাহলে 3 মাস অরাজনৈতিক প্রোগ্রাম কেন করলেন? যদি দম বন্ধ হয়ে আসে, তাহলে এই যে দলটাকে আপনি ঘৃণা করেন, সেই দলটা সৌগত রায়দের সাথে 3 বার কেন নির্লজ্জের মতো মিটিং এ বসলেন? প্রথম দিনই কেন ছেড়ে গেলেন না? প্রথম দিনই কেন ছেড়ে দিলেন না? কেন 4 মাস ধরে ভূমিকা করলেন? অনুগামী যারা ঠকালেন, বাংলার মানুষকেও ঠকালেন। অনুগামীরা আপনার পাশে ছিল, আপনার পাশে থেকে যদি আপনার জায়গাটা দলে আরো বড় করা যায় সেই কারণে, কিন্তু তারা ভাবতেও পারেনি আপনি গুজরাটি 2 ভাইয়ের কাছে নিজের মেরুদণ্ডটা বিক্রি করে দিয়েছেন। সত্যি কষ্ট হচ্ছে, আজকে ভাবতে যন্ত্রণা হচ্ছে। এই মেদিনীপুরের মাটি, শুনুন একটা কথা বলে রাখি, এই দিলীপ ঘোষ আপনাদের মেদিনীপুরে এসে বলে গেছিল, দিলীপ ঘোষ 1 বছর আগে মেদিনীপুরে এসে বলে গেছিল অধিকারীদের সাম্রাজ্য ঘুচিয়ে দেব।
আজকে সেই অধিকারী সাম্রাজ্যের যুব নেতা, তিনি আজকে যিনি অধিকারী সাম্রাজ্য গোটানোর কথা বলেছিলেন, তিনি নিজেকে গুটিয়ে নিয়ে তার পায়ে অঞ্জলি দিয়ে দিয়েছেন। দেখেছেন আপনারা? এই যে পূর্বস্থলী উত্তরে একটা মিটিং হলো, দিলীপ বাবু সিংহাসনে বসে আছেন, তার পাশে একটা 50 টাকার প্লাস্টিকের চেয়ারে শুভেন্দু বাবুকে বসতে দিয়েছে। এই সম্মানের আশাতেই গেছিলেন বিজেপিতে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসে এলে অন্তত মন্ত্রীর চেয়ারটায় বসে থাকতেন, দিলীপ ঘোষ বাবুর জুতোর কাছে বসে থাকতে হতো না শুভেন্দু বাবু, দিলীপ ঘোষ বাবুর পায়ের কাছে বসে থাকতে হতো না। আজকে আমাদের কষ্ট হচ্ছে ভেবে, আপনাকে আমরা নেতা মানতাম, আপনি বলছেন না তৃণমূলে থেকে আপনার লজ্জা। আজকে এখানে প্রত্যেকটা মানুষ লজ্জিত যে আপনার নামে একবারও জিন্দাবাদ স্লোগান দিয়েছে। আজকে প্রত্যেকে মনে করছে গঙ্গা জলে কুলকুচি করে আসে এই মুখটায়, যে মুখে আপনার নামে স্লোগান দিয়েছে। বর্তমানে তো বাবা শুধু কথা কথা বলি, এই কারণে অনেকে সবাই করবে, কিন্তু শুভেন্দু বাবু একটা কথা এখন নতুন খুব বলছেন। বিজেপিতে গেছেন, গেরুয়া তিলক পড়েছেন, গেরুয়া তিলক পরে একটা ভগবানের নামে স্লোগান দিচ্ছে না? একটা ভগবানের নামে স্লোগান দেয় না? এতদিন অসাম্প্রদায়িকতার কথা বলতে এখন দেয়। এখন দেখলেন আপনারা, এই কদিন আগে পেঁয়াজ আলু দাম দিয়ে কিনেছেন, মা কাকিমারা যারা আছেন জানেন সর্ষের তেলের দাম কত বেড়ে গেছে। নরেন্দ্র মোদীর নতুন আইন, এসেন্সিয়াল কমোডিটিজ অ্যাক্টের জন্য জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এবার আপনি ওই যে ভগবানের নামে স্লোগান এতদিন হনুমান বাহিনী দিত, এখন তার সদস্য উনি ওটা দিচ্ছেন। কিন্তু আমি একটা কথা বলি, বিজেপির নেতারা আপনাদের এখানে এসব স্লোগান দেবে, ভগবানের নামে স্লোগান দিয়ে হিন্দু হিন্দু ভাই ভাই এসব গল্প বলবে। এখন তাদের মধ্যে আবার আরেকজন গিয়ে ঢুকেছে। আপনারা যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা আছেন, আমার ভাইরা আছেন, একটা জিনিস দেখাচ্ছি, আপনাদের সামনে কেউ এই স্লোগান দিলে আপনারা তাদেরকে উচিত জবাব দেবেন। কিভাবে দেবেন? আপনাদের সামনে স্লোগান দেবে, প্রথমে বলবে ভাই এখানে কিভাবে দিতে হয়। পায়ের জুতোটা খুলবেন, পায়ের জুতোটা খুলে হাত জোর করে বলবেন জয় শ্রীরাম। জুতো পরে ভগবানের নাম নেওয়া যায় না, মুখ্যমন্ত্রী সেটা জানে না। এরা জুতো পরে জয় শ্রীরাম বলে। আর ছোটবেলায় আমার আগের দিন শুভেন্দু বাবু পায়ে জুতো দিয়ে বলতে জয় শ্রীরাম। আমার ঠাকুমা আমার ছোটবেলায় শিখিয়েছিল, মন্দিরে উঠতে গেলে সিঁড়িতে প্রণাম করে উঠতে হয়, বাসি কাপড়ে ভগবানের নাম নেওয়া যায় না, মাছ মাংসকে ভগবানের নাম নেওয়া যায় না। বিজেপি নেতা কর্মীরা জুতো পরে মদ গিলে গুটখা খেয়ে জয় শ্রীরাম বলে। তার মানে রামের প্রতি ওদের প্রেম নেই, ওরা রামচন্দ্রকে ইভিএম মেশিনে পদ্ম ফুল চাষ করতে কাজে লাগাতে চায়। আর সেই পদ্ম ফুলের বাগানে মমতা ব্যানার্জি এমন সার দিয়েছেন, ওখানে পদ্ম জীবনে ফুটবে না দাদা, চিন্তা করবেন না। এই আমি বলছি, এখানে চ্যালেঞ্জ করছে, আমাদের প্রশান্ত কিশোর চ্যালেঞ্জ করেছে, বিজেপির কোন নেতার ক্ষমতা নেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা। আমি আজকে আপনাদের এই মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি, পরের দিন বিজেপি নেতারা আসবেন, এখানে যে সাধারণ মানুষেরা আছেন তারা একটু চিন্তা করে বলবেন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন। এটা বাচ্চা ছেলে, একটা 25 বছরের ছেলে চ্যালেঞ্জ করে গেছে। কি যদি বিজেপি, ওরা বলছে 200 আসন পাবে, বাদ দিন, বিজেপি যদি 100 আসন পায়, 199 ক্রস করে, আমরা যারা এখানে আছি প্রত্যেকে আবার মিছিল করবো একটা, কিন্তু দু হাতে কান ধরে মিছিল করবো। আর বিজেপি যদি 200 সিটের 1 সিট কম পায়, শুভেন্দু বাবু থেকে দিলীপ ঘোষ একে অপরের কান ধরে স্টেজে দাঁড়িয়ে মিছিল করবে। দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, আমরা চ্যালেঞ্জ দিচ্ছি না। প্রশান্ত কিশোর বলেছেন বিজেপি যদি 99 বেশি পায় তিনি তার জায়গা ছেড়ে দেবেন। অমিত শাহ চ্যালেঞ্জ করুক, বিজেপি যদি 200 একটা সিট কম পায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ইস্তফা দেবেন। করুন, পারেন না, কারণ ওদের বুকে ধক নেই। কেন জানেন? 2016 জোটকে মনে করুন, সূর্যকান্ত মিশ্র, অরিত চৌধুরীরা জোট বেঁধেছিলেন। সূর্যকান্ত বাবু কি বলছিলেন? আমরা 200 পাবো, 200 পাবো, 200 পাবো, মনে আছে? যিনি 200 পাওয়ার কথা বলছিলেন আপনাদের পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়ে, তিনি নিজেই হিট উইকেট হয়ে গেছিলেন, তার নিজের উইকেটটাই তিনি ধরে রাখতে পারেননি। আজকে আবার বিজেপি একই কথা বলছে 200 পাবো, 200 পাবো, 200 পাবো। সেদিন ওরা 200 পাওয়ার কথা বলেছিল, মমতা ব্যানার্জি 211 পেয়েছিল। আজকে ওরা 200 পাওয়ার কথা বলছে। বিজেপি স্লোগান দিয়েছিল না 19-এ হাত 21-এ সাপ। ওরা বললে একটা কথা বলবেন, দাদা তৃণমূল কংগ্রেস কর্মীদের স্লোগান শুনুন, 19-এ 22, 21-এ 222। এটা তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান। আমরা করে দেখাবো, আমরা জিতে দেখাবো। এই যে এত মানুষের উৎসাহ দেখছেন একটাই কারণে, জানেন তো? একদিকে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের 19টা রাজ্যের মুখ্যমন্ত্রী, বেইমান গদ্দার জেপি নাড্ডা, লকেট চ্যাটার্জি, রাহুল সিনহা থেকে শুরু করে প্রত্যেক নেতা, ইডি, সিবিআই, সংবাদ মাধ্যম, মিডিয়া, পেপার, সবার উল্টো দিকে একটা 5 ফুট 2 ইঞ্চির 65 বছরের মহিলা, সেই মহিলাটাই জিতবে, সেই মহিলাটা
সেই মহিলাটাকে আমরা জেতাবো। তিনি জিতবেন, কারণ তিনি আমাদের প্রতিনিধি। তিনি আমাদের প্রতিনিধি হয়ে ওই নবান্নের 14 তলায় বসেছেন। তাই গ্রামের ছেলেটার পায়ের জুতো থেকে গ্রামের মেয়েটার বিয়ের জন্য কন্যাশ্রীর টাকা কিংবা রূপশ্রী 25,000 টাকা তিনি দিতে পারেন, অন্য কেউ দিতে পারেন না। আর যারা বিজেপিতে গেছেন এখন কি বলছে, বলে অর্থনীতি, দেশের অর্থনীতিকে বাঁচাতে হলে রাজ্যটাকে মোদিজির হাতে তুলে দিতে হবে। কেন রে ভাই? আমাদের অভিষেকটা আগের দিন বলেছে, বলে পশ্চিমবঙ্গের মানুষ আলু পটল না পেঁয়াজ মোদিজির হাতে তুলে দেবে। হাতে তুলে দেওয়া, হাতে তুলে দেওয়া জিনিস বাংলার মানুষ। আর কোন কি জন্য? বলে দেশে বাংলার অর্থনীতিকে বাঁচানোর জন্য। কি অদ্ভুত কথা! যাদের সরকার গত 6 বছরে দেশের অর্থনীতির পিন্ডি চটকে সাধ্য গড়ায় গিয়ে করে এসছে, তারা বলছে বাংলার অর্থনীতি তাদের পায়। এখানে যত দোকানদারেরা আছেন দাদা ভাইরা, নোটবন্দি থেকে শুরু করে সেই যে তাদের ব্যবসা মারা গেছে, জিজ্ঞাসা করুন তো মেরুদণ্ডকে সোজা করে দাঁড়াতে পেরেছেন কিনা। জিএসটি, কোভিডের লকডাউন ঘোষণা করলে ভুলভাল সময়, তখনও সব ভালো ছিল। আজকে বলছেন মোদিজির পায়ে তুলে দিতে হবে। খুব ভালো কথা, আমরা এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছি দাদা। আপনার মিছিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, চপ মুড়ি বেগুনির লোক দেখিয়ে বাইরে থেকে, অন্যান্য জেলা থেকে, আসানসোল থেকে, রানীগঞ্জ থেকে লোক আনতে হয়। অজিত বাবুরা যেটা বলছিলেন, শুধু দাঁতনের সভাতেই এই ভিড় হয়। এটা তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে তফাৎ। অমিত শাহ বোলপুরে র্যালি করে গেছিলেন, গোটা রাজ্য থেকে লোক নিয়ে গেছেন। আর আপনারা দেখতে পাবেন মমতা ব্যানার্জি র্যালি করবেন, কালকে মমতা ব্যানার্জি র্যালি করবেন। ওই র্যালিতে দেখবেন শুধু বোলপুরের লোকেরই কি পরিমাণ ভিড় হয়। এখন সমস্যাটা কি জানেন তো, আমাদের নিজেদের পার্টির মধ্যেও সমীক্ষা হয়, আমাদের পার্টির নিজস্ব সমীক্ষা হয়, বিজেপির পার্টিরও নিজস্ব সমীক্ষা হয়। বিভিন্ন টিভি চ্যানেলে বিতর্কে যাই বিজেপির নেতাদের সাথে, একই লিফটে করে তাদের সাথে নিচে নামি। নামতে নামতে তারা একটাই কথা বলে, জানেন তো, বলে ভাই টিভিতে যা বিতর্ক করতে হয়তো করি, কিন্তু আড়ালে তোমাকে বলি ভাই, তোমাদের থেকে আমরা একটা জায়গাতেই পিছিয়ে আছি জানো। আমি বলি কোন জায়গা? বলে তোমাদের কাছে একটা মমতা ব্যানার্জি আছে, যেটা আমাদের কারোর কাছে নেই। তোমাদের কাছে মমতা ব্যানার্জি আছে, যেটা আমাদের কাছে নেই। ভাবুন না, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাকে হারানোর জন্য সবাই জোর বেঁধেছে। একটা মহিলাকে নিয়ে এত যাচ্ছে তোমার অবস্থা। হ্যাঁ, একটা মহিলা, এইটুকুনি তার উচ্চতা, ওই তো হাওয়াই চপ্পল পরে, তাকে নিয়ে এত সমস্যা। কোন দিলীপ ঘোষের পায়ের কাছে গিয়ে পড়েছে, যে দিলীপ ঘোষ বলেন গরুর দুধে সোনা। এখন তো আমাদের শুভেন্দুবাবু বিশ্বাস করেন গরুর দুধে সোনা আছে। কদিন আগে অব্দি শুভেন্দুবাবু বিশ্বাস করতেন না গরুর দুধে সোনা আছে, আজকে তাকে বিশ্বাস করতেই হবে। দিলীপ ঘোষ যখন বলেন গরুর দুধে সোনা আছে, তিনি বলেন শুধু গরুর দুধে না, হরিণের দুধেও সোনা আছে। বিশ্বাস করতে হবে, কারণ সেই দলে গেলে নিজের মেরুদণ্ড থেকে শুরু করে সবকিছু বিক্রি বার্তা করে দিয়ে বেরোতে হয়। কিন্তু আপনারা বলুন, আপনারা দিদির সাথে আছেন তো? লড়াই করবেন তো? ওরা কিন্তু পয়সা দেবে, ভোটের আগে নেবে না, না বলবেন না। ও শুনুন, ওটা আপনারই ঘাড়ে উসুল করা টাকা নেবে, নিয়ে এটা দিয়ে মাংস ভাত খাবেন, মাকে একটা শীতের কম্বল কিনে দেবেন। কিন্তু ভোটের মেশিনে গিয়ে ওদেরকে হাসতে হাসতে বলবেন, হ্যাঁ দাদা পদ্ম ফুলই টিপছি বলে জোড়া ফুলটা টিপে দিয়ে চলে আসবেন। বেইমানি, বেইমানি পয়সাদের সাথে বেইমানি করতে হবে। কারণ জানবে আপনার ব্যাংকের থেকে টাকা কেটে, আপনার ফিক্সড ডিপোজিট থেকে সুদ কমিয়ে আপনার সর্বনাশ দেরি ওরা করেছে। তাই এবার আপনাকে দায়িত্ব নিতে হবে ওদের সর্বনাশটা করার। ওদের দলে যে যাবে, মায়া ত্যাগ করুন, মমতা ত্যাগ করুন, ওদের সঙ্গে যারা হাত মেলাবে তারা বাংলার শত্রু, এটা ভালো মতো জানবেন। কারণ ওরা ক্ষমতা এলে এনআরসি করবে, আর যখন এনআরসি করবে এই শুভেন্দুবাবু, দিলীপ বাবু, মুকুল বাবুদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, এই গুজরাটি দুটো ভাই। কারণ এরা সবাই বাঙালি এবং ওরা বাঙালি সহ্য করতে পারে না বাঙালি জাতিটাকে। তাই আপনারা সংঘবদ্ধ থাকুন, আপনারা লড়াই করুন, সবাই মিলে আমরা লড়বো, বেঈমান গদ্দারদের সাথে লড়বো। তার সাথে দিদিকে হারানোর জন্য যারা চক্রান্তের ফাঁদ পাচ্ছে তাদের সবার বিরুদ্ধে লড়বো। কারণ আজ থেকে 6 মাস পর, 1 বছর পরে আবার আপনাদের এখানে যখন সভা করতে আসবো, তখন নবান্নের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় নবান্নের 14 তলায় 5-10টা গরু কেউ দেখতে পাবেন না, একটা হাওয়াই চপ্পল পরা মহিলাকেই দেখতে পাবেন। তিনি থাকবেন আর তিনি জিতবেন। এই লড়াইটা আমরা জিতছি, এই লড়াই জিতবো তো? এই লড়াই জিতছেন তো? দিদির পাশে আছেন তো? বেঈমানদের হারাবেন তো? সর্বশক্তি নিয়ে ঝাঁপাবেন তো? গোটা অবিভক্ত মেদিনীপুরে 35-এ 35 তৃণমূলকে তুলে দেবেন তো? শুনুন দাদা, দলে অনেক প্রবলেম ছিল। প্রশান্ত কিশোর এসে কার্বলিক অ্যাসিড ঢেলে যেতে সাপ পিছে সব কিলবিল করে বেরোচ্ছে, বুঝতে পারছেন তো? এটাই জন্য সবার সমস্যা, ফোড়াটা ফেটে গেছে, সব বেরিয়ে গেছে। এবার অনেক বেশি পরিশুদ্ধ তৃণমূল কংগ্রেস 21-এর ভোটে লড়বে।
জিতবে আবার বাংলা জুড়ে দিদির সাথে আমরা সবাই গ্রামে গ্রামে শহর জুড়ে তোমার পাশে আমার পাশে এই কাকিমা ওই দাদাটা তুমি আমি কন্যাশ্রী সবুজ সাথী স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী তুমি আমি বাড়ির সবাই ওই দিকেতে এই দিকেতে দূর দিগন্তে বাংলা জুড়ে 21 সালেও 21 সালেও 21 সালেও জিতছেন তো ভোট তুলে জিতছেন তো হাতের পতাকাতে নাড়াতে নাড়াতে জিতছেন তো দিদিকে জেতাবেন তো মমতা ব্যানার্জির জন্য সবাই মোবাইলে আলোটা জ্বালান তো একবার দিদির জন্য একটা সুন্দর দৃশ্য আমরা দেখি মমতা ব্যানার্জির জন্য মোবাইলে আলোটা সবাই উপরে তুলে আমরা শপথ গ্রহণ করি প্রদীপ জ্বালিয়ে শপথ গ্রহণ করে আজকে মোবাইলে আলো জ্বালিয়ে আমরা শপথ গ্রহণ করবো সবাই জানান সবাই জানান এই হাজার প্রদীপের শিখায় শপথ করছি আমরা তোমার শান্তি নিয়ে শান্ত ছেলে কিন্তু শত্রু হলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি তাহলে তিনি জিতছে তো আমরা জিতছি তো বেঈমানরা হারছে তো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি জয় বাংলা বন্দে মাতরম। আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যকে